আমার স্বামী যখন কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন, আমি বাড়িতে একা ছিলাম। একা থাকতে আমি খুব ভয় পাচ্ছিলাম। তাই আমি আমার 18 বছর বয়সী প্রতিবেশীকে আমার বাড়িতে ঘুমানোর জন্য ফোন করেছিলাম। সেই রাতে সে আমার পাশে ঘুমিয়েছিল। ঘরের আলো বন্ধ হওয়ার সাথে সাথেই সে আমাকে তার কম্বলের মধ্যে টেনে নিয়ে যায়। আমার নাম মৌ এবং আমি বিবাহিত। যখনই আমি আঙিনায় ঝাড়ু দিতে বা দুধ আনতে যেতাম, 18 বছর বয়সী প্রতিবেশী সবসময় তার জানালা থেকে আমার দিকে তাকিয়ে থাকত। কিছুদিন আগে সে তার মায়ের সঙ্গে এখানে থাকতে এসেছিল। আমার কোনো ধারণাই ছিল না যে চোখের সামনে বৈঠকটি এমন মোড় নেবে। একদিন সেই নতুন প্রতিবেশীর সঙ্গে আমার দেখা হয়। সেদিনেই আমি আমার নতুন প্রতিবেশীকে প্রথমবার দেখি। প্রতিবেশী তার বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে এলো। তখনই আমি তাকে থামালাম, কারণ আমি কথা বলতে খুব পছন্দ করতাম। যাই হোক, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বেরোতে দেননি। সেদিন আমার নতুন প্রতিবেশীর সঙ্গে আমার দেখা হয়। আমি প্রথমে তাকে সম্ভাষণ জানালাম, তারপর আমার নাম বললাম। নমস্কার, আমি মৌ। আপনি এখানে নতুন বলে মনে হচ্ছে। এই কথা বলার সাথে সাথেই আমি সামনে থেকে হ্যাঁ উত্তর পেলাম। তারপর আমি তাদের নাম জিজ্ঞাসা করলাম। মহিলাটি তার নাম সুপর্ণা বলল। তারপর আমি ছেলেটির সাথেও কথা বলার জন্য হাত বাড়ালাম, কিন্তু সে হাত এগিয়ে দিতে প্রস্তুত ছিল না। হয়তো তার মা কাছাকাছি ছিল, তাই তখনই তার মা তাকে ডিভান বলে ডাকলো। মাকে হাই বলল। সে হাত এগিয়ে দিয়ে তার নাম বলল। আমি সারাদিন আমার বাড়িতে বিরক্ত হতাম, কিন্তু এখন আমি নতুন প্রতিবেশী পেয়েছি। আমি হাতে ফোয়ার টিপ নিয়ে সুপর্ণার বাড়ির ঘন্টা বাজালাম। আমাকে দেখে তারা কিছু ভাবল। তারপর আমি বললাম, হাই, শুভ সকাল সুপর্ণাজি। আমি আপনার জন্য সকালে নাস্তা নিয়ে এসেছি। তারপর সুপর্ণাজি আমাকে তার বাড়িতে ডাকলেন এবং আমি যখনই তার বাড়িতে গেলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ডিভান কোথায়? তখন আমি বললাম যে আমি নিজের হাতে তৈরি করে আপনার জন্য একটি পোহা নিয়ে এসেছি। একবার আপনি আমার হাতে পোহা তৈরি চক্করটি দেখলে আপনি অবশ্যই এটি পছন্দ করবেন এবং বিশেষত ডিভানকে খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করবেন। বাচ্চারা এই জাতীয় চ্যাটারপুটার জিনিস পছন্দ করে। তারপর আমি ডিভানের কণ্ঠস্বর দিতে শুরু করি, কিন্তু আমার কণ্ঠে সুপর্ণাজি যখন তার কণ্ঠ দিয়েছিলেন, তখন সে তার ঘর থেকে বেরোয়নি। সুপর্ণাজি আমার সঙ্গে কথা বলছিলেন। হয়তো তার বেশি কথা বলার অভ্যাস ছিল না। আমার কথা বলার জন্য একটি বিষয়ের প্রয়োজন ছিল, তাই আমি সুপর্ণাজিকে জিজ্ঞাসা করলাম, এটা আপনার ছেলে? আপনাকে দেখতে খুব তরুণ এবং আপনার একটি 18 বছরের ছেলে আছে। আমার মনে হয় না এটা আপনার ছেলে। আমার প্রশ্ন শোনার পর সুপর্ণা মৃদু হাসলেন এবং তারপর বললেন যে আমি যতই ছোট দেখাক না কেন, আমি তার মা। সুপর্ণাজি কালো ছিলেন, কিন্তু তার জীবনধারা খুব উচ্চ শ্রেণীর ছিল। কেন তুমি প্রতিদিন জানালা দিয়ে আমার দিকে তাকাও? সুপর্ণাজি আমার প্রশ্ন শোনার সাথে সাথেই রাগান্বিত হয়ে তার দিকে তাকালেন এবং তারপর বললেন, আমি কেন আপনার দিকে তাকাবো? আমি পাখিদের ভালোবাসি, তাই আমি সেই গাছে একটি তোতা পাখি বসে থাকতে দেখি। তারপর আমি তার সঙ্গে কথা বলে আমার বাড়িতে ফিরে আসি। 2 দিন পরে যখন আমি আমার ছাদের জলের ট্যাঙ্কটি পরিষ্কার করছিলাম, তখন আমার চোখ ছাদ থেকে ডিভানের ঘরে পড়ে যায়। আমি দেখতে পেলাম সে আমার দিকে ইঙ্গিত করছে। এই অঙ্গভঙ্গি দেখিয়ে সে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার আপনার সাহায্যের জন্য আসা উচিত কিনা। যাই হোক, ট্যাঙ্কটি উল্টে দেওয়ার জন্য আমার কারো সাহায্যের প্রয়োজন ছিল, কারণ এত ভারী ট্যাঙ্ক আমাকে নাড়া দিচ্ছিল। তারপর আমি তাকে একটি অঙ্গিভঙ্গি নিয়ে আসতে বলেছিলাম। হয়তো সে আমাকে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে বলেছিল, তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম।
আমি যখনই দরজার ঘণ্টা বাজালাম, সুপর্ণাজি দরজা খুললেন। আমি তাকে বললাম যে আমাকে আমার বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। আমার ডিভানের কাছ থেকে একটু সাহায্য দরকার। আপনি কি তাকে আমার সাথে কিছু সময়ের জন্য পাঠাতে পারেন? তাদের অভিব্যক্তি ছিল যে তারা তাকে পাঠাতে চায় না, তবুও আমি তাদের অনুরোধ করেছিলাম। তারপর তারা বলেছিল, আপনি এগিয়ে যান, আমি অবিলম্বে তাকে পাঠাচ্ছি। তারপর আমি আমার ছাদে এলাম এবং কিছু সময় পরে ডিভানও সেখানে এসেছিল। তখন আমি ট্যাঙ্কের দিকে ফিরে যাওয়ার সাথে সাথে তাকে ট্যাঙ্কটি পরিষ্কার করতে সাহায্য করতে বলেছিলাম। ডিভান পেছন থেকে আমার শাড়ির পাড় টানতে শুরু করে এবং তারপর সে আমার দিকে অদ্ভুত অঙ্গিভঙ্গি করতে শুরু করে। ছেলেটি কেন এটা করছে? তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করছো? যদি কিছু বলতে চাও আমাকে বলো, যদি না হয় আমাকে ট্যাঙ্ক থেকে জল বের করতে সাহায্য করো। আমি কথা বলছিলাম, কিন্তু সে আমার কথা শুনছিল না। তখন রাগে আমি তাকে বললাম যে আমি আপনাকে এখানে ট্যাঙ্ক পরিষ্কার করতে রেখেছি, আমাকে সাহায্য করুন যেন আমি আমার রসিকতা না দেখি এবং বাকি জিনিসগুলি ছেড়ে দিই। এই বিষয়ে ডিভান বলে, মা আমাকে বলেছিল জামা কাপড় ভিজিয়ে না দিতে। যদি আমি অন্য কিছুতে সাহায্য করতে চাই তবে আমি তা করব। সে খুব বুদ্ধিমান ছেলে ছিল। তারপর থেকে আমি মগ থেকে জল বের করে ট্যাঙ্ক খালি করার চেষ্টা করছিলাম, কিন্তু সে কাছেই পাইপের পাতার মোজা বিশেষ নিয়ে এসে পাইপের পাতার মোজা বিশেষের একটা অংশ ট্যাঙ্কে ঢুকিয়ে দেয় আর অন্য অংশটা মুখে নিয়ে ট্যাঙ্ক থেকে জল তুলতে শুরু করে। এটি করার মাধ্যমে ট্যাঙ্কের জল ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। যেহেতু আমি ডিভানকে খুব গম্ভীর মুখ দেখতে পাচ্ছিলাম, তাই আমি তার ওপর একটু জল ছিটিয়ে দিয়েছিলাম যাতে সে কিছু মজা করতে পারে। সে আমাকে পুরোপুরি ভিজিয়ে দেয়। তারপর সে আমাকে নিয়ে ঠাট্টা করে এবং সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। সেই সময় আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এখন তার চোখ আমার ভিজে শরীরের দিকে ঘুরছিল। যখন আমি তার দিকে মুখ ফিরিয়ে নিলাম, তারপর আমি যখন তার দিকে তাকালাম, তখন সে আবার আমার শাড়ির পাড় টানল। গত কয়েকদিন ধরে আমাদের পরিচয় জানা ছিল, কিন্তু আজ আমাকে সুন্দর দেখাচ্ছিল। ঠিক আছে, ট্যাঙ্ক পরিষ্কার করার পরে আমি নতুন ট্যাঙ্কে পরিষ্কার জল পূরণ করতে শুরু করি। তারপর আমি আমার সাথে ডিভানকে বাড়িতে নিয়ে আসি। এই মুহূর্তে আমি তার উপর প্রচুর জলও ছুঁড়ে ফেলেছি। তার মা যদি তাকে ভেজা পোশাকে দেখতে পেতেন তাহলে তিনি আমার জন্য তিরস্কার করতেন এবং আমি তা চাইনি। তাই আমি আমার হাত দিয়ে তার ভেজা চুল মুছতে শুরু করি। আমি তার চুল মুছছিলাম, তারপর সে সোফায় বসেছিল এবং আমি দাঁড়িয়ে তার চুল মুছছিলাম। হঠাৎ আমি আমার শরীরের ওপর তার হাতের ছোঁয়া অনুভব করি এবং সঙ্গে সঙ্গে আমি তার কাছ থেকে সরে যাই। তারপর আমি বললাম, ডিভান, সে কি করছে? সে বলল, আমি তোমার হাত ধরছিলাম, কিন্তু ভুল করে আমার হাত ভুল জায়গায় চলে গেছে। আমি তাকে ভুলের জন্য ক্ষমা করে দিয়েছিলাম। তিনি আরও বলেন, আপনি কত ভালো। আমি যদি আপনার সাথে পুরো দিন কাটাতে পারি তবে কত মজা হবে। আমি হেসে ফেললাম। এর পিছনের উদ্দেশ্য বুঝতে পারলাম না। সেদিন রাতে আমি আমার স্বামীকে সহজভাবে বললাম, আদিত্য, তুমি আমার সাথে কখনো কথা বলবে না। আমি সারাদিন বাড়িতে খুব বিরক্ত। কেন আমরা কয়েকদিনের জন্য বাইরে যাই না? আদিত্য আমাকে চিৎকার করে বললেন, বাড়িতে বসে থাকা ছাড়া আপনার আর কিছু করার নেই। বাড়িতে বসে খাওয়া দাওয়া করা, এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের উচিত সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা। কখনো কখনো আশেপাশে মানুষের আচরণ আমাদের বুঝতে পারে না, কিন্তু সেই আচরণ যদি আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তাহলে আমাদের নিজেদের সীমানা নির্ধারণ করা
প্রয়োজন। মইয়ের এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে যে কেউ আমাদের ব্যক্তিগত জীবন এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। তার সাথে সম্পর্কিত কোনো অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর জন্য সতর্ক থাকা উচিত। এছাড়াও ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং নিরাপত্তা মেনে চলার গুরুত্ব অপরিসীম। সবার সাথে স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা উচিত এবং ব্যক্তিগত বোধ এবং সীমারেখা স্পষ্ট থাকা প্রয়োজন। সম্পর্কের যে কোনো সমস্যা মোকাবিলা করার সময় একটি স্থিতিশীল এবং চিন্তাশীল মনোভাব অবলম্বন করা আমাদের সবার জন্য লাভজনক। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে যত্ন সহকারে পরিচালনা করা উচিত এবং এমন কোনো পরিস্থিতি এড়ানোর চেষ্টা করা উচিত যা আমাদের মানসিক শান্তি ও স্বস্তি নষ্ট করে দিতে পারে। আশা করি এই গল্পটি আপনাদের জীবনে সহায়ক প্রমাণিত হবে এবং আপনাদের আরও সাবধানী এবং সচেতন করবে। তো বন্ধুরা, এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।